শফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকালই রাষ্ট্রপতি 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরের দিকে হবে বলে আইনমন্ত্রী জানিয়েছেন। এ তালিকায় 6 জনের নাম বেশ শোনা যাচ্ছে, আপনি যদি একটু বিস্তারিত বলতেন। দেখুন, নতুন রাষ্ট্রপতি কে হবেন এই নিয়ে কিন্তু দলের পক্ষ থেকে বলা হচ্ছে কিভাবে কোন প্রক্রিয়া নির্বাচিত হবে। তবে যেই নামগুলো আসলে আসছে সেগুলো গণমাধ্যমে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা আমাদের স্টোরিতে প্রতিবেদনে দেখছিলাম। তো এখন পর্যন্ত রাষ্ট্রপতি তো বঙ্গভবনেই আছেন, আগামীকাল হয়তো তিনি গুলশানের বাসভবনে উঠতে পারেন, এরকম একটা খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং তারপরে হয়তো বাকি প্রক্রিয়াগুলো এগোবে। তো যে বিষয়টি হচ্ছে যে প্রথমত যে এখন যেহেতু রাষ্ট্রপতি নেই, পদ শূন্য, সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে একজন থাকবেন। সেই ক্ষেত্রে ধরুন যে হচ্ছে নতুন রাষ্ট্রপতি হিসেবে যিনি আসবেন তার ক্রাইটেরিয়া কি হতে পারে সম্ভাব্য। নাম তো অনেকেরই আছে, রাজনৈতিক হবে নাকি অরাজনৈতিক হবে, নাকি নতুন কাউকে নিয়ে আসবেন। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে রাষ্ট্রপতি কিন্তু একটি বিতর্কিত পদ কিন্তু বলাই যায়। কারণ যারা এতদিন পর্যন্ত স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হয়েছেন, খুব কম মানুষ আছেন যারা খুব সহি সালামতে তারা বিদায় নিতে পেরেছেন। এরকম নজির কিন্তু বাংলাদেশের কোনো না কোনো বিতর্ক কিন্তু তাদের পিছনে লেগেই ছিল। এবং সবশেষ যে তার বিরুদ্ধে যে স্বৈরাচারের দোষের একটা তকমা ছিল, কিন্তু এরপরেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কারণে তাকে রাখা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এমন এক সময় সরানো হয়েছে যে কাকে কীভাবে নিয়ে আসবে সেই প্রশ্নগুলো আসছে। তবে দলটির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে তারা দলটির স্থায়ী কমিটির বৈঠক হবে, সেই স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে কাকে দেওয়া যায়, সেটা দল থেকে হতে পারে নাকি দলের বাইরে অন্য কাউকে হতে পারে, সেই বিষয়গুলো আসবে। কারণ দলের বাইরেও কিন্তু আমলা কিংবা আরও অনেক বড় বড় মানুষের নাম কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তবে এই জায়গায় আমার কাছে মনে হয় রাজনৈতিক বিবেচনাই দেওয়া উচিত। কারণ একটা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু যখন তৈরি হয়, জনমুখী ইস্যু যখন তৈরি হয়, জনগণের কথা বলতে হয়, তিনি যেহেতু রাষ্ট্রের অভিভাবক, সেই ক্ষেত্রে যিনি জনগণের কথা বলতে পারবেন, যখন সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বা মন্ত্রণালয় থেকে সেভাবে আসছে না, তখন তিনি জনগণের হয়ে কথা বলবেন, নির্দেশনা দিতে পারেন, এইরকম সক্ষম কাউকে লাগবে এবং যিনি সর্বমহলে খুব বেশি প্রভাবশালী বা গ্রহণযোগ্য হতে পারেন এরকম। আরেকটা বিষয় হচ্ছে যেটি বলা হচ্ছিল এখানে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন বিভাজন তৈরি হয় রাজনৈতিক ক্ষেত্রে, বিভিন্ন সময় কিন্তু আমরা এটা দেখেছি, তখন রাষ্ট্রপতি নিজে স্বপ্রণোদিত হয়ে এইগুলো হচ্ছে কিভাবে মিটমাট মিটিগেশন করা যায় সেই উদ্যোগটা নিতে পারেন, সেই ক্যাপাবিলিটি যেতে থাকে। এই ধরনের একজন রাষ্ট্রপতি কিন্তু আসলে বাংলাদেশের রাজনৈতিক কালচারের ক্ষেত্রে সবচেয়ে ভালো বলে মনে হয়। সেক্ষেত্রে হয়তো আশা করা যায় যে রাজনৈতিক দলের পক্ষ থেকেই যাকে অনেক বেশি সুধী হিসাবে জানেন, বিজ্ঞজন হিসেবে জানেন, তাকে আসলে নির্বাচিত হয়তো করা হবে সেপ্টেম্বরের শুরুর দিকে। তা আরেকটা প্রশ্ন যেটি, যে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রপতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে কি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা? আইনমন্ত্রী বলেছে যে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে দুদককে। একটা বিষয় যে হচ্ছে উনি তো আগামীকাল উঠছেন, রাষ্ট্রপতির যখন এই যে পদত্যাগ করার পরে উনি কিন্তু বলছিলেন যে উনি সংবিধানের 51 ধারা অনুযায়ী তাকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কোনো কিছুই করা যাবে না। এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সব জায়গায় লেখালেখি হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো আসছে যে তিনি বঙ্গভবন ছাড়ার পর যখন আগামীকাল নিজ বাসায় যাবেন, তখন তিনি কি খুব স্বস্তিতে জীবনযাপন করবেন? এই যে স্বস্তিতে যে জীবনযাপন করবেন কি করবেন না, এই নিয়ে আসলে আজকে আমাদের একটি প্রতিবেদন আছে। আমাদের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়াম একটি প্রতিবেদন করেছেন, যেখানে বলা হয়েছে যে তিনি ইসলামী ব্যাংক লোপাটের সঙ্গে হাজার হাজার কোটি টাকা লোপাটের সঙ্গে জড়িত, তিনি শেয়ার জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। এবং এই নিয়ে বাংলাদেশ ব্যাংকের যে আর্থিক গোয়েন্দা সংস্থা তারা একটি প্রতিবেদন দিয়েছে এবং এটিকে দুদক তারা অধিকতর তদন্তের জন্য নির্দেশনা দিয়েছে। যে মামলাটি এখনো হাইকোর্টে চলমান রয়েছে, তিনি রাষ্ট্রপতি ছিলেন দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি, তাহলে এখন তো তিনি পদত্যাগ করেছেন, তাহলে কি ব্যবস্থা সেটা নেওয়া হবে কিনা? না, সেটি তো নিশ্চয়ই আইনের ব্যাপার এবং আইনজ্ঞরা বলবেন। এবং কিন্তু আমার কাছে এই প্রতিবেদন থেকে একটা বিষয় মনে হয়েছে যে আগে দেখতাম যে হচ্ছে মাছের তেল দিয়ে মাছ ভাজা হতো, কইয়ের তেল দিয়ে কই ভাজা, এরকম একটা ব্যাপার ছিল কিন্তু আগে, কিন্তু এখন যদিও নাই। এই প্রতিবেদন থেকে যেটি দেখা গেল যে জিএমসি কোম্পানি, একটি ভুইপুর কোম্পানি, সেটি 102 কোটি টাকা লোন নিল ব্যাংক থেকে, আবার সেই টাকা দিয়েই ব্যাংকের শেয়ার কিনলো। কি পরিমাণ জালিয়াতি ছিল আসলে ব্যাপারটা, ছোট্ট একটা। আর এছাড়া তো অন্যান্য বিষয়গুলো আছে, সেই নিয়ে আসলে বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের যে আর্থিক গোয়েন্দা সংস্থা তারা একটা প্রতিবেদন, বিস্তর লম্বা প্রতিবেদন দিয়েছে আদালতে, এবং সেই প্রতিবেদন অনুযায়ী দুদককে আদালত নির্দেশনা দিয়েছেন যে এখন এই মামলাটিকে কি আপনি রাজনৈতিক মামলা বলে মনে করেন কিনা?
না, যেহেতু মামলাটি করছে ইসলামী ব্যাংক তো কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটি একটা আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশের মানে অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে কিন্তু ইসলামী ব্যাংকের একটা বড় অবদান আছে। সেক্ষেত্রে এটা রাজনৈতিক মামলা কোনোভাবেই বলা যায় না। এখানে ইসলামী ব্যাংকের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার কোটি টাকা লোপাট বা অর্থ পাচারের কারণে, তাদের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে। তো এই মামলাটি যখন সচল, এখন তো সচল হবেই স্বাভাবিকভাবে, যেহেতু 5 আগস্টের পরে মামলাটি মানে আদালত তদন্তের নির্দেশ দিয়েছে এবং সেটা এখন দুদক তদন্ত করে দেখবে আসলে কী হয়েছিল। এবং তিনি দুদকের একসময় কমিশনার ছিলেন, কিন্তু তো দুদক যেহেতু এটা হাত দিয়েছে, সেই ক্ষেত্রে দুদক তার প্রসিডিউর অনুযায়ী কাজগুলো করবে। আর বাংলাদেশ ব্যাংকও এই নিয়ে যেহেতু ফাইল নাড়াচাড়া করছে স্বাভাবিকভাবে, এবং একই সঙ্গে আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখার দরকার যে আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, যদি এইরকম বিষয় থাকে তাহলে সেগুলো আমরা খতিয়ে দেখব। তার মানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে সামনের দিনগুলোতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খুব বেশি স্বস্তিতে আরামদায়ক জীবনযাপন করতে পারছেন না আসলে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।